এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 27। সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত 11। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সিরিয়ায় নির্বাচন আয়োজন করতে 4 বছর লাগতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। পাঞ্জাবে কৃষক আন্দোলন বাতিল, 221 ট্রেন। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 27। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় 27 জন নিহত হয়েছেন। বর্বর এ হামলায় আহত হয়েছেন 149 জন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গত 7 অক্টোবর হামাসের নজরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অভিযান, বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এ হামলায় নিহতর মোট সংখ্যা প্রায় 45,550 জনে পৌঁছেছে। আহত হয়েছেন আর অন্তত 1,08,338 জন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এ ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত 11। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। দামেস্ক থেকে 30 কিলোমিটার 20 মাইল দূরে অবস্থিত বাণিজ্যিক এলাকা আদ্রায় এই দুর্ঘটনা ঘটে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসরায়েলি হামলা থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে তাদের সেনাবাহিনী ওই এলাকায় কোনো বিমান হামলা চালায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিরীয় কর্মকর্তা জানিয়েছেন, অজানা উৎস থেকে বিস্ফোরণের ঘটনায় আদ্রা বাণিজ্যিক এলাকা কেঁপে উঠেছে। তবে এই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা তিনি উল্লেখ করেননি। সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, একটি অস্ত্রের গুদামে সম্ভবত ইসরায়েলি হামলার কারণে বিস্ফোরণে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই এলাকায় তাদের সেনারা হামলা চালিয়েছে। এ বিষয়ে তারা অবগত নয়। আবদেল রহমান জানিয়েছেন, বিস্ফোরণে নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার একটি আদালত মঙ্গলবার 31 ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে বলে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে। ডিসেম্বরের শুরুতে হঠাৎ করে মানবিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন তিনি। আর এ কারণে কয়েকদিনের মধ্যে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত করা হয়। উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা দে করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দি হাই র্যাঙ্কিং অফিসিয়ালস CIO
গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছে সিআইও। জানিয়েছে সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধে প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটি প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। দেশটির বার্তা সংস্থা ইয়নহাপ সিআইওকে উদ্ধার করে বলেছে, বর্তমান এই গ্রেফতারি পরোয়ানা 6 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি প্রয়োগ করা হলে ইয়নকে সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি। সিরিয়ায় নির্বাচন আয়োজন করতে 4 বছর লাগতে পারে। সিরিয়ার বিরুদ্ধে নেতা আহমেদ আল শারা জানিয়েছেন, দেশে নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচন সম্পূর্ণ হতে 4 বছর সময় লাগতে পারে। রবিবার সৌদি আরব ভিত্তিক আল আরাবিয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তার নেতৃত্বাধীন ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল-সাম এসটিএস এবং তাদের মিত্ররা গত মাসে এক আকস্মিক আক্রমণে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। আহমেদ আল শারা বলেন, নতুন সংবিধান প্রণয়ন করতে 2 থেকে 3 বছর লাগতে পারে। এরপর জাতিসংঘের তত্ত্বাবধানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তিনি আরও উল্লেখ করেন, দেশকে সামরিকভাবে পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার মার্চ 1 পর্যন্ত দায়িত্ব পালন করবে। জাতিসংঘের বিশেষ দূত গ্রেইর পেডারসেনও সম্প্রতি সিরিয়া সফরে এসে দেশটিতে একটি নতুন সংবিধান গ্রহণ এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন। আহমেদ আল শারা আশা প্রকাশ করেন, আসন্ন মার্কিন প্রশাসন সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিবে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞাগুলো আসাদ সরকারের অপরাধের ভিত্তিতে জারি হয়েছিল। এখন যেহেতু আসাদ আর ক্ষমতায় নেই, এই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে তুলে নেওয়া উচিত। অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করার অভিযোগ তোলা হয়েছে। হ্যাকাররা মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র, ওয়ার্ক স্টেশন এবং গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করেছে। চীন রাষ্ট্রীয়ভাবে হ্যাকারদের দিয়ে এই কাজ করিয়েছে। গতকাল সোমবার 31 ডিসেম্বর মার্কিন কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র। বিবিসিকে তিনি বলেন, কাদা ছোড়াছড়ির অংশ হিসেবে এবং কোনো ভিত্তি ছাড়াই এই অভিযোগ করা হয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে ঘটনাটি ঘটলেও অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের ঘটনাটি সম্পর্কে অবহিত করতে একটি চিঠি দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি বড় হিসেবে চিহ্নিত করে মার্কিন অর্থ মন্ত্রণালয় এই হ্যাকিংয়ের প্রভাব খতিয়ে দেখতে এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করেছে মন্ত্রণালয়। এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীন ভিত্তিক এই হ্যাকার গোষ্ঠী বাহিরের